আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা আমার পেটে, তাড়াতাড়ি কিছু একটা করো প্লিজ। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠে বলল, কি বলছো এসব? তা কি করে সম্ভব? তোমাকে যে মেডিসিন নিতে বলেছিলাম তুমি মেডিসিন নাওনি? হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না তারপরেও কি করে হলো। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই বাচ্চা নষ্ট করে দাও। বাচ্চা নষ্ট করে দিব মানে? তুমি কি বলছো এসব? আমি যা বলছি তুমি তাই করো, এখন যাও। বাবু তুমি বোঝার চেষ্টা করো, আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। তুমি তোমার পরিবারকে জানিয়ে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। অসম্ভব, এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না, আর তাছাড়া তোমার মতো মেয়েকে বিয়ে করা ইম্পসিবল। বাবুর এমন কথা শুনে প্রিয়া চমকে ওঠে। যাকে ভালোবেসে নারী জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সতীত্ব প্রিয়া বাবুকে উজাড় করে দিয়েছে, আজ বাবুই তাকে বলে বিয়ে করা সম্ভব না। প্রিয়া কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, কেন আমাকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব না? বাবু রাগান্বিত স্বরে আবারও বলল, তোমার মতো মেয়েরা আবাসিক হোটেলের রুমে সুন্দর, সংসারে তোমাদের মানায় না। তোমাকে বিশ্বাস করে আমি আমার ইজ্জত দিয়েছি, আর আজ তুমি বলছো আমাকে নিয়ে সংসার করা সম্ভব না? তোমাকে ভালোবেসে নিজেকে উজাড় করে দিয়েছি বলে আমাকে তোমার সস্তা মনে হয়? দেখো আমার এত কথা শুনতে ভালো লাগছে না। আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সম্মান। আমি আমার সম্মানের জন্য যা যা করতে হবে তাই করব। আমি আমার সম্মান আদায় করেই ছাড়বো। বলেই হোটেল রুম থেকে বের হয়ে গেল প্রিয়া। অফিস রুমে বসে আসিফের ফাইল দেখছে সাইফুল। এমন সময় বাবু সাইফুলের অফিস রুমে প্রবেশ করলো। বাবু সাইফুলের পাশের চেয়ারে বসতে বসতে বলল, বন্ধু তুই কি খুব ব্যস্ত আজ? সাইফুল ফাইলটা রেখে বলল, না তেমন কোনো ব্যস্ততা নেই, তোর কি দরকার সেটা বল। কথাটা বলে সাইফুল লক্ষ্য করলো বাবুকে খুবই চিন্তিত দেখাচ্ছে। বাবুর চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। সাইফুল আবারও বলল, তোকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বল। সাইফুলের কথা শুনে বাবু কি বলবে ভেবে পাচ্ছে না। আর তাছাড়া সাইফুল বাবুকে অনেকবার নিষেধ করেছে নারী কেলেঙ্কারিতে না জড়া, কিন্তু বাবু সাইফুলের কথা না শুনে প্রেমের জালে ফাঁসিয়ে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছে বাবু। মানুষ কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন, হয়তো বাবুর জীবনে আজ 10 দিনের একদিন চলে এসেছে। বাবু প্রিয়ার চোখে স্পষ্ট প্রতিবাদের যে ছাপ দেখতে পেয়েছে তার পরিণাম ভালো হবে না তা বাবু বুঝতে পেরেছে। বাবুকে চুপ থাকতে দেখে সাইফুল আবারও বলল, কি হলো, চুপ করে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। বাবু কান্না করতে করতে সাইফুলের কাছে সবকিছু খুলে বলল। বাবুর কথা শুনে সাইফুল রাগান্বিত হয়ে বলল, দেখ ভাই আমি তোকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আমি তোকে অনেক বুঝিয়েছি, আমার কথার কোনো গুরুত্ব নেই তোর কাছে। যা তুই আমার অফিস থেকে এক্ষুনি বের হয়ে যা। বাবু সাইফুলকে ম্যানেজ করতে করতে বলল, তুই আমাকে এই বিপদ থেকে রক্ষা কর। এরপর থেকে আমি কোনো দিন কোনো মেয়েলি ফাংশনে জড়াবো না। এই যে আমি তোর মাথা ছুঁয়ে কসম করলাম, এরপর আর কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবো না। বাবুর কথা শুনে সাইফুল কিছুটা সময় নিশ্চুপ হয়ে বসে থেকে বাবুকে নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলেন ইমা বেগম। ইমা বেগম দরজা খুলে দিতেই প্রিয়া বলল, এটা কি বাবুদের বাসা? ইমা বেগম একটু আতঙ্কিত হয়ে বললেন, হ্যাঁ কিন্তু আপনি কে? আমার নাম প্রিয়া মা, আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। কিরকম সাহায্য চাচ্ছেন একটু বলুন তো শুনি। মা আমি প্রেগনেন্ট, কিন্তু আমার এই সন্তানের বাবা তার সন্তানকে অস্বীকার করছে, বলছে এই সন্তান নষ্ট করে ফেলতে। প্রিয়ার মুখে এমন কথা শুনে ইমা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তো এই ব্যাপারে আমি কি সাহায্য করব? আমি তো আর পুলিশ না যে এই সন্তানের বাবাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে সমাধান করব। এর বিচার করতে মা আপনাকে পুলিশ হতে হবে না, কারণ আপনি হচ্ছেন এই সন্তানের দাদি। প্রিয়ার কথা শুনে ইমা বেগম অবাক হয়ে বললেন, আপনি কি বলছেন এসব ফালতু কথা? আমি আপনার সন্তানের দাদি হতে যাব কেন? প্রিয়া কাঁদো কাঁদো গলায় ইমা বেগমকে সবকিছু বুঝিয়ে বলল। প্রিয়ার মুখে এমন কথা শুনে ইমা বেগম চমকে ওঠে। ইমা বেগম কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল, আপনি যে কথাগুলো বলছেন এই কথা সত্যতা কি? আপনার কাছে কি এ ব্যাপারে কোনো প্রমাণ আছে? ঠিক আছে মা, আজ তাহলে আমি গেলাম, তবে আমি আবার আসবো আমার এই সন্তানের বাবা যে আপনার ছেলে তার প্রমাণ নিয়ে। এ কথা বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। খাটের উপর শুয়ে আছে প্রিয়া। প্রিয়া অতীতের দিনগুলোর কথা মনে করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রিয়ার মনের মধ্যে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, কি করে মানুষ পারে ভালোবাসার নাম করে ছলনা করতে? যাকে বুক ভরে বিশ্বাস করেছিল প্রিয়া, আজ সে কিনা বদলে গেছে। এতটাই বদলে গেছে যে প্রিয়া কিছুতেই তার ধারের কাছে পর্যন্ত যেতে পারছে না। এমন সময় প্রিয়ার বাবা মমিন খান রুমে প্রবেশ করে দেখলো প্রিয়া শুয়ে আছে। মমিন খান প্রিয়ার পাশে যেতে প্রিয়া নিজেকে কোন রকম সামলে নিয়ে দু চোখের জল মুছতে মুছতে উঠে বসে বলল, বাবা তোমার কিছু লাগবে? মমিন খান প্রিয়ার পাশে বসে বলল, না মা আমার কিছু লাগবে না, কিন্তু তুই এখনো ঘুমোচ্ছিস না কেন? আর তোকে এমন দেখাচ্ছে কেন? তুই কি কোনো কিছু নিয়ে টেনশন করছিস? কই বাবা কেমন দেখাচ্ছে? আমি ঠিক আছি, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। মমিন খান একটু ইতস্ত বোধ করে বলল, দেখ তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিয়েছি। তোর কি হয়েছে আমাকে খুলে বল, দেখবি বাবাকে খুলে বললে তোর বাবা সব সমস্যার সমাধান করে দিবে। মমিন খানের মুখে এমন কথা শুনে প্রিয়ার ভেতরটা কেমন জানি মুচড়ে উঠেছে। প্রিয়ার কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। মানুষ বাহিরের অবস্থা বুঝতে পারে মানুষের মুখ দেখে, কিন্তু কেউ বুঝতে
বুঝতে পারে না একটা মানুষের ভেতরে কতটা যন্ত্রণা জমাট বাঁধা থাকে। প্রিয়া আবারও আমতা আমতা করে বলল, বাবা বললাম তো আমার কিছুই হয়নি, তুমি কোনো চিন্তা করো না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। প্রিয়ার মুখে এমন কথা শুনে মোমিন খান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। একটি রেস্টুরেন্টে প্রিয়া আর রোশনি বসে আছে। রোশনি বলল, কি হলো, এভাবে চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে, আমাকে সবকিছু খুলে বল। কি বলবো বল, আমার তো সবকিছুই শেষ হয়ে গেছে, আমার মা ইজ্জত সব ধূলিসাৎ হয়ে গেছে। প্রিয়ার মুখে এমন কথা শুনে রোশনি বিরক্ত হয়ে বলল, চুপ কর, কি হয়েছে সেটা বল। রোশনির ধমক শুনে প্রিয়া রোশনিকে সবকিছু খুলে বলল। প্রিয়ার মুখে সবকিছু শুনে রোশনি অবাক হয়ে বলল, কি বলিস, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন জানাচ্ছিস? আমার কিছু করার নেই, আজ আমি নিরুপায় হয়ে তোকে সবকিছু বললাম, এবার তুই বল আমি কি করব। তারপর রোশনি প্রিয়াকে সবকিছু বুঝিয়ে বলল। রোশনির সব কথা শুনে প্রিয়া বলল, ঠিক আছে, তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই করব। রোশনি বলল, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, এবার ওর বাসায় যেতে হবে। বলেই তারা দুজন উঠে সেখান থেকে চলে গেল। বাবু আর সাইফুল একটি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। বাবু বলল, সাইফুল বল এখন আমি কি করব? এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, ইতিমধ্যে সে আমার বাসা পর্যন্ত চলে গেছে, যা করার খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে। দেখ, এখন কোনো কিছু করতে হলে সবার আগে মেয়েটাকে তোকে হাতে রাখতে হবে। মেয়েটা যদি তোর হাতছাড়া হয়ে যায় তাহলে আর কিছুই করার থাকবে না। মেয়েটাকে আমার হাতে রাখতে হবে মানে কি বলতে চাচ্ছিস তুই? তুই আমাকে একটু বুঝিয়ে বল কি করতে হবে। তুই মেয়েটার সাথে এখন ভালো ব্যবহার করবি, এমনকি মেয়েটার সাথে গোপনে দেখা করবি। মেয়েটাকে বোঝাতে হবে যে মেয়েটাকে তুই অনেক পছন্দ করিস, কিন্তু এগুলো করলে আমার লাভ কি হবে সেটা বল। সাইফুল একটা হাসি দিয়ে বলল, আরে বোকা, এখানে জোর করে কিচ্ছু করা যাবে না। মেয়েটাকে ছলে বলে কৌশলে ফেলে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারপর যা করার করতে হবে। তুই শুধু আমার কথা মতো মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা কর। সাইফুলের কথা শুনে বাবু অনেকটা আশ্বস্ত হলো। বাবু সাইফুলকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বন্ধু, তোর মতো একজন বন্ধু পেয়েছি বলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তারপর বাবু তার পকেট থেকে ফোন বের করে প্রিয়াকে ফোন দেয়। প্রিয়া ফোন রিসিভ করতেই বাবু বলল, প্রিয়া তুমি আমার সাথে দেখা করতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়ার মুখটা আনন্দে ভরে উঠল। প্রিয়া বলল, কখন আসতে হবে বলো? আগামীকাল 2টোয় চলে এসো, আমি সেখানে থাকবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো সেখানে পৌঁছে যাব, বলে প্রিয়া ফোনটা কেটে দেয়। একটা আবাসিক হোটেল রুমে বাবু আর প্রিয়া কথা বলছে। সাইফুলের কথা মতো বাবু প্রিয়ার সাথে খুবই বিনয়ের সহিত কথা বলছে। বাবু মাথায় একটা কথাই সেট করে নিয়েছে, প্রিয়ার সাথে ভালো ব্যবহার করলে হয়তো সাইফুল এর একটা সমাধান বের করবে। এমন সময় সেখানে চলে আসে সাইফুল ও বাবুর মা ইমা বেগম। ইমা বেগমকে দেখে বাবু চমকে ওঠে। প্রিয়া তেমন কিছু বুঝে উঠতে পারছে না। সাইফুল বলল, দেখুন আন্টি, আমি আপনার ছেলেকে কত হাজারবার বুঝিয়েছি, সে আমার কথা শোনেনি। অবশেষে আমি কোনো উপায় না পেয়ে আজ আপনাকে নিয়ে এসেছি আপনার ছেলের আসল মুখোশ উন্মোচন করার জন্য। বাবু চিৎকার দিয়ে বলল, সাইফুল কাজটি ঠিক করিসনি। সাইফুল বাবুর কথা শুনে একটা উপহাসের হাসি হেসে বলল, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝার ক্ষমতা তোর নেই, কিন্তু আমি আজ যেটা করেছি সেটা তোর ভালোর জন্য করেছি। এমন সময় ইমা বেগম বাবুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ছি বাবু ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি যে শিক্ষায় তুই হেসে খেলে একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে পারিস? সে শিক্ষাই কি আমি তোকে দিয়েছি? বাবু, তোর সন্তান এই মেয়ের পেটে, বল এই অনাগত সন্তান কি ভুল করেছে যে তাকে এই পৃথিবীর আলো দেখার অধিকার থেকে তুই বঞ্চিত করতে চাচ্ছিস? ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠল। বাবু আমতা আমতা করে বলতে লাগলো, মা তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করো না, ও আমাকে ফাঁসাচ্ছে, ও তোমাকে মিথ্যা বলছে। ইমা বেগম বাবুর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এই মেয়েটা না হয় মিথ্যা বলছে, কিন্তু তোর বন্ধু সাইফুল কেন মিথ্যা বলবে? ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু আর কোনো কথা বলতে পারল না, মাথা নিচু করে চুপ করে বসে রইল। ইমা বেগম আবারও বলল, ভালোবাসা কোনো পাপ না বাবা, কিন্তু তুই ভালোবাসার নামে যে কাজটি করেছিস সেটা তুই অনেক বড় পাপ করেছিস। তুই একসাথে 2টো জীবনকে নষ্ট করে দিতে চেয়েছিস, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দিব না। আমি এই মেয়েকে আমার পুত্রবধূ করে তোর অনাগত সন্তানের দাদি আমি হতে চাই। ইমা বেগমের মুখে এমন কথা শুনে প্রিয়া যেন তার প্রাণ ফিরে পেল।